তোমাদেরকে গত ক্লাসে সম্ভবত টি1 কে আমরা এইগুলো দেখাইছিলাম যে একটা ছবি আচ্ছা হাইপার লিংকের কাজ ফার্স্টে দেখছিলাম আমরা। তারপরে হচ্ছে হাইপার লিংকের পরে আমরা ছবি অ্যাড করা দেখছিলাম, ছবির বিভিন্ন ট্যাগ গুলো দেখছিলাম, একটা ছবিকে লিঙ্কিং করা কিভাবে যায় সেটা দেখছিলাম, আর ছবিকে নিয়ে ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করা যায় সেটাও দেখছিলাম। তাহলে ইমেজ অ্যাড করার পরে আমাদের আজকের কাজ হইতে পারে যে একটা টেক্সটকে কিভাবে আমরা চলমান করব, একটা নরমাল লেখাকে আমরা কিভাবে চলমান করব সেইটা আমরা দেখতে পারি। আর ওটা দেখার পরে এরপরে আমরা ট্যাবলের এলিমেন্ট নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, ট্যাবল এটা আমরা মার্কেট একটা নিয়ে কাজ করার পরে করব। তো যখন একটা লেখাকে চলমান করতে হবে, কোডটার দিকে খেয়াল করো ভালো করে। যখন আমি একটা লেখাটা হচ্ছে D1 সেকশন, জাস্ট একটা লেখা নরমাল, ওই লেখাটাকে চলমান আকারে দেখাতে চাচ্ছি ওয়েব পেজে ডিজাইন করে। তো তাহলে চলমান করার জন্য কি লাগবে? প্রথমত লাগবে হচ্ছে মার্কি ট্যাগ বলে একটা ট্যাগ লাগবে, এটার উচ্চারণ মার্কি এরকম একটা উচ্চারণ। আর ওই ট্যাগের মধ্যে আমাদের কিছু অ্যাট্রিবিউট থাকবে, ওই অ্যাট্রিবিউট গুলো আমাকে হেল্প করবে। তো এই ট্যাগের তাহলে অ্যাট্রিবিউট গুলো কি কি দেখা যাইতেছে, বেশ ভালোই কতগুলো অ্যাট্রিবিউট আছে, অনেকগুলোই দেখা যাচ্ছে। একটা একটা করে আমরা সেগুলো জেনে নিই। সবার আগে একদম ফার্স্ট অ্যাট্রিবিউট যেটা মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয় বা এটা অত্যাবশ্যকীয় বলে ধরে নিতে পারি আমরা, সেটা হচ্ছে বিহেভিয়ার অ্যাট্রিবিউট। বিহেভিয়ার আমরা একটু দেখি যে লেখাটা যে চলমান সেটা কিভাবে চলমান। দেখতেছো লেখা একটার কিছু একটা ঘটনা হইতেছে, একটা লেখা চলাচল করে আসতেছে। তো এই যে একটা লেখা চলমান থাকবে, এই চলমান লেখাটা কিভাবে চলমান থাকবে, এটা চলমান থাকার প্রসেস আছে কিছু, ওই প্রসেসটা কয় ধরনের হবে ওইটা আমরা বলবো বিহেভিয়ার অ্যাট্রিবিউটের মধ্যে। স্পেলিংটা খেয়াল করবা, না হলে বিহেভিয়ার অ্যাট্রিবিউট ঠিকমতো কাজ করবে না। নরমালি আমরা বিহেভিয়ার বানান যেরকম জানি, এটা বানানটা সেরকম না, আমেরিকান ফরম্যাটে লেখা। তো বিহেভিয়ারের ভ্যালু হতে পারে স্ক্রোল ভ্যালু, বিহেভিয়ারের ভ্যালু হতে পারে স্ক্রোল, বিহেভিয়ারের ভ্যালু হতে পারে স্লাইড, আর বিহেভিয়ারের ভ্যালু হতে পারে অল্টারনেট। এই তিনটা মান হইতে পারে। তার মধ্যে যেটা স্ক্রোল ভ্যালু সেটা হচ্ছে ডিফল্ট। এখন কথা হচ্ছে কোন ভ্যালু কি রকম সেটা বোঝার জন্য আমরা একটু সবগুলার আচরণগুলো দেখে আসি। আর লেখাটা যেহেতু বেশি আস্তে আস্তে নড়তেছে, আমি লেখাটাকে একটু ফাস্ট করে দিই একটু তাড়াতাড়ি বোঝার জন্য। ধরো আমি লেখাটা 40 করে দিলাম। স্ক্রোল অ্যামাউন্ট বলে একটা অ্যাট্রিবিউট আছে যেটা দিয়ে আমরা স্পিডটা বাড়াইতে পারি লেখার। তো আমি লেখার স্পিডটা বাড়াইয়া বিহেভিয়ার ইকুয়াল টু স্ক্রোল দিলাম। কোন লেখা স্ক্রোল করার মানে হচ্ছে ওইটা জাস্ট এক পাশ থেকে এক পাশে যাবে, যেতেই থাকবে, মানে এটা জাস্ট যেতে থাকবে, এক পাশে গিয়ে ঢুকে যাবে, আর এক পাশ থেকে আসবে, এটাই স্ক্রোলিং করা। স্ক্রোল করতে থাকবে, সোজা কথা। স্ক্রোল করতে থাকার মানে হচ্ছে জাস্ট যেতে থাকবে। তো এই হচ্ছে আমাদের স্ক্রোল। আর তুমি যদি বিহেভিয়ার অ্যাট্রিবিউট ইউজ নাও করো তাহলে লেখাটা স্ক্রোলিংই করবে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। এরপরে স্লাইড বলে একটা ভ্যালু আছে। স্লাইড ভ্যালু কেমন, সেটা সেটা এক পাশ থেকে এক পাশে যাবে, গিয়ে থেমে যাবে। স্ক্রোলের মতো অন্য পাশে মানে ঢুকে আবার চলে আসতে থাকবে না। স্লাইডিং করা মানে হচ্ছে লেখাটা এক পাশ থেকে এক পাশে গিয়ে থেমে যাবে এরকম। তো এটা হচ্ছে আমাদের স্লাইড। যতবার তুমি লোড করবা পেজটা, এটা এক পাশ থেকে এক পাশে এসে জাস্ট বসে যাবে। এই হচ্ছে আমাদের স্লাইড। আর তুমি স্লাইডিং করাতে চাইলে এটা তোমাকে লিখতে হবে। আর একটা হচ্ছে অল্টারনেট। অল্টারনেটটা হচ্ছে স্ক্রোলিং বা স্লাইড যেটাই করুক সে, মানে অল্টারনেট বা বিকল্প, এক পাশ থেকে এক পাশে যাবে আবার অন্য পাশে ফিরে আসবে, এরকম একটা সরল দোলক টাইপের একটা ঘটনা সে করবে। এক পাশ থেকে এক পাশে যাবে, অন্য পাশে যাবে, একবার এক পাশে আরেকবার অন্য পাশে, এইভাবে সে যাতায়াতটা করবে। এটা হচ্ছে আমাদের অল্টারনেট। ঠিক আছে, এখন এই তিনটা বিহেভিয়ার ভ্যালু যে কোনো একটা ইউজ করার পরে বাকি এবার তোমার যেটা ইচ্ছা। এরপর হচ্ছে ডাইরেকশন বা দিক, তোমার লেখাটা যে তোমার যাইতেছে এটা কোন দিক থেকে কোন দিকে যাবে, দিকটা ঠিক করে দেওয়ার জন্য অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউট। নরমালি ডিরেকশন অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালুর নাম হইতেছে লেফট। আর লেফটের মিনিং হচ্ছে আমার লেখাটা ডান সাইড থেকে বাম সাইডে যাবে। লেফট মানে হচ্ছে ডান থেকে বামে যাবে, মানে ডিরেকশনটা বামে হবে। তো ডান বামে তো ডান থেকে যাইতে হবে। এরপরে ভ্যালু হতে পারে রাইট, স্বাভাবিকভাবে। আর রাইট মানে হচ্ছে লেফট থেকে রাইটে যাবে। তারপরে আরেকটা ভ্যালু হতে পারে আপ। আপ মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাবে। আরেকটা ভ্যালু হতে পারে ডাউন। ডাউন মানে উপর থেকে নিচের দিকে আসবে।
তো আমার মার্কেট একটা আমি যে লেখাটা লিখছি এই লেখাটার হিসাবে আমি ধরো ডাউনটার অবস্থা কি তোমাদেরকে যদি দেখাই, সাপোজ আমি বলছি ডাউন, তো ডাউনের অংশটা এখানে কাজ করতেছে না। একটা কেন কাজ করতেছে না সেটারও একটা কারণ আছে, কারণ আমি যে আমার এই মার্কেট একটার যে হাইট আর ওয়াইডটা, এটার একটা হাইট আর ওয়াইড ঠিক করে দিতে হবে। উপরে নিচের ক্ষেত্রে এটার হাইটটা তো একটা জরুরি জিনিস, আমি হাইটটা ওকে বলে দিই নাই। তো যদি ধরো আমি তার একটা হাইট ফিক্স করে দিচ্ছি, সাপোজ ওয়েব পেজের 50% এলাকা নিয়ে থাকুক, 50% হাইট ইকুয়াল টু দিয়ে দিলাম 50%। দেখা যাক সে এটার কোনো ইয়ে করতে পারে কিনা। মার্কেটার যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি তারে 50% দিলাম। আর এখানে আমি অনেকগুলো অ্যাট্রিবিউট হচ্ছে লিখে রাখছি বাট ভ্যালু দিই নাই, সেজন্য এই মার্কেট অনেক কিছু কাজ করতে ভেজাল করতে পারে। তো দেখো অল্টারনেট করার সময় উপরে নিচে অল্টারনেট করতেছে, আমি অল্টারনেট বার দিয়ে স্ক্রোলিং দিই, তাহলে তোমরা ডিরেকশন ডাউনের ব্যাপারটা বুঝতে পারবা। স্ক্রোল ডাউন মানে উপর থেকে নিচে যাবে, ঠিক আছে? ডিরেকশন ডাউন মানে সে উপর থেকে নিচের দিকে যাবে, এরকম হওয়ার কথা। দেখো উপর থেকে নিচের দিকে, ব্যাপারটা খেয়াল রাখবা। ডাইরেকশনের ডিফল্ট ভ্যালু কি বলছি আমি? ডিরেকশনের ডিফল্ট ভ্যালু কি বলছি? ডিরেকশন অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু কি বলেছি? এটা আওয়াজ আসতেছে না কারো থেকে, সবাই কি জয়েন হয়ে ঘুমাচ্ছ? এটা কি উচিত? না ম্যাম। না ম্যাম। হ্যাঁ বলেন তো, তাইলে ডিরেকশনের ডিফল্ট ভ্যালু মনে আছে? কি বললাম? এটা উপর থেকে নিচে আপ ডাউন করবে ম্যাম। উপর থেকে নিচে আপ ডাউন করবে, ওটা তো হচ্ছে তুমি যখন ডাউন দিবা তখন আপ ডাউন করবে। এটার ভ্যালু গুলা জিজ্ঞেস করতেছি আমি। আমি যখন বলতেছি যে ডিরেকশন ইকুয়াল টু ডাউন, ঠিক আছে, এটা উপর থেকে নিচে যাবে। আপ বললে নিচ থেকে উপর যাবে, রাইট বললে লেফট থেকে রাইটে যাবে, আর লেফট বললে রাইট থেকে লেফটে আসবে। এখন এই ভ্যালু চারটার মধ্যে একটা ভ্যালু তো ডিফল্ট থাকে। ডিফল্ট ভ্যালু মানে হচ্ছে তুমি ডিরেকশনের কিছু না লিখলেও ও ওই দিকেই যাবে, কোনো না কোনো দিকে তো এমনিই যাবে, ঠিক না? ওই এমনিই ভ্যালুটা কোনটা? এমনিই ভ্যালুটা হচ্ছে লেফট ভ্যালু। আমি এটা জিজ্ঞেস করছি, বুঝছো? লেফট ভ্যালু হচ্ছে কি রাইট থেকে লেফটে যাওয়ার জন্য আমরা যেটা করব, রাইট থেকে লেফটে যেতে হলে ওইটা হচ্ছে তোমার ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালু গুলো বারবার খেয়াল রাখতে বলি, কারণ হচ্ছে তোমাকে এমসিকিউ তে জিজ্ঞেস করবে যে অমুক অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু কোনটা, অমুক অ্যাট্রিবিউটে কোনটা এমনে আসবে, আউটপুট কেমন হবে, এভাবে জিজ্ঞেস করে। তাই আমি এটা জিজ্ঞেস করলাম তোমাদেরকে, বুঝছো? বিহেভিয়ারের হচ্ছে ডিফল্ট ভ্যালু স্ক্রোল, আর ডিরেকশনের ডিফল্ট ভ্যালু হচ্ছে লেফট। আমি হাইট দিলাম 50%, যে কোনো মার্কির লিখার হাইট আর ওয়াইড ঠিক করে দেওয়া যায়, মানে কতটুকু জায়গা ব্যাপী সে চলমান থাকবে সেটা ঠিক করে দেওয়ার জন্য হাইট অ্যাট্রিবিউট আছে। আমি হাইটে ভ্যালুটা পার্সেন্টেজ আকারেও লিখতে পারবো, আবার ভ্যালুটা পিক্সেল আকারেও লিখতে পারবো। তুমি হাইট 50% লিখছো মানে হচ্ছে সে ওয়েব পেজে মোটামুটি হাইট হিসেবে 50% জায়গা নিছে। মার্কেটে যখন লেফট রাইটে যায় তখন ওইটার হাইটটা আসলে তেমন একটা বোঝা যায় না, তবে যখন উপরে নিচে যায় তখন ওইটার হাইটটা কিন্তু জরুরি। আর ওয়াইড হিসেবে একইভাবে আমি পিক্সেল হিসেবেও দিতে পারি, আবার পার্সেন্টেজ হিসেবেও দিতে পারি। তুমি যদি পার্সেন্টেজ হিসেবে 100% দাও তো কি ঘটবে বোঝা যায়? ওয়াইডে 100% দেওয়ার মিনিং কি? মার্কের ওয়াইড 100% দেওয়ার মিনিং হচ্ছে এইটা মার্কেটটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যে হোয়াইটটা ধরবে সেটা পুরো পেজটা হবে, পুরো পেজের প্রশস্ততাটা সে ধরবে, ঠিক আছে? দেখো পুরাটাই কভার করতেছে। তো তুমি যদি হোয়াইট কমাই দাও, 100% এর চেয়ে কম করে দাও, তাহলে লেখাটা ওয়েব পেজের ওই নির্দিষ্ট অংশ পর্যন্তই যাবে। ওকে, বাকি চলো এবার দেখি বাকিগুলো। বিহেভিয়ার, ডাইরেকশন, হাইট, ওয়াইড দেখলাম। এবার আসো লুপ। লুপ একটা অ্যাট্রিবিউট, এইটা দিয়ে সাপোজ খেয়াল করো যে আমি এই যে আমার লেখা স্ক্রল করতেছে, এটা কিন্তু স্ক্রল ম্যাম করতেই থাকবে। এটার কোনো পার্থক্য বুঝতে? কোনটার পার্থক্য? ম্যাম কিসের? আপনি বলছেন পিক্সেলটা কমানোর পর কিছু হয়েছে পিক্সেল কমানোর পরে পার্থক্যটা? আচ্ছা আচ্ছা, পার্থক্য বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। দাঁড়াও, বিজি কালারটা, এখানে বিজি কালারটা অ্যাড করা নাই তো এখনো, তাই কালারিং এর ডিফারেন্স না হওয়াতে তোমরা বুঝতেছো না পার্থক্যটা। আচ্ছা চলো বিজি কালারে একটা কালার দিয়ে দিই, তাইলে পার্থক্য একটু দেখা যাবে। আমার হাইট 50%, ওয়াইড তো আগে থেকে 100% ছিল, তাই ওটার পার্থক্য বোঝা যাবে না, হাইটেরটা বোঝা যাওয়া উচিত। তো একটা কালার অ্যাড করলাম, কালার অ্যাড করার পরে তোমরা হাইটের অংশটা দেখো, জাস্ট একটা অ্যাশ কালারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে ওইটা আমার ওয়েব পেজের 50% হয়েছে কিনা সেটা দেখো। এখন দেখা যায়? হ্যাঁ। Okay.
হ্যাঁ ম্যাম বুঝে যাচ্ছে। এখন হাইট ওয়াইড একটা ব্যাকগ্রাউন্ড কালার ম্যাম দিছি, লুক সেই দিছি। একটা হাইট ইকুয়াল টু যখন তুমি পার্সেন্টেজে দিচ্ছ ম্যাম তখন ওইটা, মানে এটা দিয়ে মানে আপনি হ্যাঁ বুঝতেছি না তোমার কথা, আরেকটু ক্লিয়ার করা করে বলো। যাবে মানে হচ্ছে অর্ধেক বা দুই কালারের একসাথেই হ্যাঁ রাইট, করা যাবে। মানে ম্যাম তুমি, এটা দ্বারা এটার কাজটা একটু আমি বুঝতেছি না, আমার নেটের প্রবলেম হয়তো বা, এমনি তো ওয়াইফাই কালকে থেকে অনেক ডিস্টার্ব করতেছে, আমি কথা কিছুই শুনতেছি না তোমার। মানে তুমি বলতে চাচ্ছ হয়তো এরকম যে এটা দিয়ে দুই কালারের দুই রকম মার্কি অ্যাড করা যাবে কিনা, এরকম টাইপের কিছু ওরকম করা যাবে, যদি অনেক কিছু বহুত কিছু করা যাবে। ইয়েস করার ম্যাম। এটা এবার তুমি ট্রাই করে দেখবা আর কি কি করা যাবে। আমি অ্যাট্রিবিউট জানাই রাখতেছি, বাকি কাজ তো তোমাদের, ওইটা নিয়ে ঘাটাঘাটি করা। বাট তোমাদের একটা পরীক্ষা আছে বুঝছো, সম্ভবত রোজার লাস্টে দিয়ে তোমাদের একটা পরীক্ষা আছে, তাই তোমরা বেশি সৃজনশীল কাজ না করে পরীক্ষার সিলেবাস কভার করার দিকে একটু বেশি নজরটা দিবা আশা করি। বইতে ম্যাম কোন কোন আমাদের টপিক, মতন হ্যাঁ আমাদের মতন ছোটদের উপরে এরকম নির্যাতন ম্যাম হ্যাঁ মনে রাখলাম। নির্যাতন এর মতো না হবে না, পরীক্ষাটা বোধহয় সহজ কম সিলেবাসের উপরে নেওয়া হবে। আই ডোন্ট নো ক্লিয়ারলি, বাট আমি জানাই রাখলাম তোমাদেরকে মেন্টালি যাতে প্রিপেয়ার থাকো। তো এটা এবার তাহলে আমাদেরকে ট্যাগ গুলো মোটামুটি পরীক্ষা আসলে আমরা আনসার করতে রোজার ম্যাম পারবো, লাস্টে ওইভাবে করে মানে করে রাখতে হবে। রোজার লাস্টের দিকে আর কি, লাস্ট উইকে বা ঈদের বন্ধের আগে করে আর কি। মিটিং কদিন বন্ধ দিবা? আই ডোন্ট নো, এক সপ্তাহ মতো দিতে পারে। ম্যাম ঈদের বন্ধ তো, আর ক্লাস তো ম্যাম এক সপ্তাহ আছে, হ্যাঁ ক্লাস আর এক তিন সপ্তাহ চারটা আছে। ক্লাস আছে স্যার রাইট রাইট ম্যাম। রাইট, হ্যাঁ তারা হ্যাঁ। এটা ঈদের ওই বন্ধ তিন নাকি চারটা ঈদুল ক্লাসের হাজার পরে বন্ধ? ঈদের বন্ধ না, ওই তিন চারটা ক্লাসের পরে পরীক্ষা। তোমার মিটিং জন্য ক্লাস নেন আর বন্ধ দিয়ে লাভ কি? আরে আমি নিব, এটা কি আমার সিদ্ধান্ত, আমাকে বলে কি লাভ। ম্যাম ঈদুল হাজার সময় কি আর পাশের বন্ধ স্যারকে জানানো না না, উচিত এটা, ঈদের 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 দিনের ঈদের জন্য আমরা ক্লাস করতে পারি। আমি ঈদের ঈদের দিনও দিন ক্লাস ক্লাস চাই নিতে আমরা। বললো আমি নিব না, এখন তোমরা করতে চাইলেও আমি নিব না। হ্যাঁ, এটা বলে লাভ নাই। না ম্যাম আমরা ঈদের দিন ক্লাস করবো ম্যাম, এই সবগুলো মিলে আন্দোলন না, ঈদের দিন ক্লাস আসো আসো পড়ায় আসো, ঈদের দিন পড়ায় ক্লাস আসো, চাই, ঈদের ফাইজলামি দিন কম ক্লাস করো, চাই। আসো। ঈদের লুপ দিন ক্লাস অ্যাট্রিবিউট, চাই ক্লাস চাই। লুপ অ্যাট্রিবিউট দিয়ে আমরা এই জিনিসটা কন্ট্রোল ম্যাম করতে তাহলে পারি। ঈদের পরে হবে মানে যে এই ঈদ ইসরে, ঈদের আগেও হতে পারে পরেও হতে পারে, আগে হওয়ার সম্ভাবনা 90%, ঈদের আগে হওয়ার সম্ভাবনা 90%। ওকে, আর কথা না এটা নিয়ে, আমাদের ক্লাস টাইম চলে যাচ্ছে। লুপ অ্যাট্রিবিউট দিয়ে আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পারি যে তোমার এই লেখাটা কি কি স্ক্রল করতেই থাকবে। তুমি যদি এমনিতে কিছু না বলো সেক্ষেত্রে কিন্তু সে অল্টারনেট বা স্ক্রোল করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে, যতক্ষণ পেজটা লোড থাকবে ততক্ষণ সে স্ক্রোলিং করতে থাকবে ইনফিনিটি সংখ্যক। তাহলে এই আবর্তন করাটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। ওই কন্ট্রোল করার জন্য আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে লুপ অ্যাট্রিবিউট। আমি লুপের মধ্যে যখন একটা সংখ্যা লিখি, দ্যাট মিনস হচ্ছে আমি চাচ্ছি ও ওখানে 3 বার আবর্তন করুক, এরপরে আর লাগবে না। আমি লুপে 3 লিখলাম, তার মানে আমার এই লেখাটা এখন স্ক্রোল করলে 3 বার করার কথা, গুনে দেখো 3 বার করতেছে কিনা। তো এমনিতে লুপের ডিফল্ট ভ্যালু হচ্ছে ইনফিনিটি। এরপরে ইনফিনিটির পরিবর্তে তুমি যদি একটা নির্দিষ্ট সংখ্যক বার চাও, দেখো এটা 3 বার স্ক্রোলিং করে গায়েব হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্ক্রোলিং এর 3 বার লুপ দেওয়ার কারণে যে কাজটা হইলো আর কি সেটা। তো এরপর হচ্ছে তুমি যে যত সংখ্যক চাও সংখ্যাটা তুমি কন্ট্রোল করতে পারো, অথবা তুমি ইনফিনিটি সংখ্যকই রেখে দিতে পারো, তোমার ইচ্ছা। এবারে এরপরে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতে আমার মার্কেট একটার কতটুকু অংশ জুড়ে কাজ করতেছে আমি সেটা একটা আইডিয়া বুঝতে পারতেছি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। এরপরে আমার একটা দুইটা অ্যাট্রিবিউটের দিকে খেয়াল করো, একটা হচ্ছে স্ক্রোল ডিলে আর একটা হচ্ছে স্ক্রোল অ্যামাউন্ট। স্ক্রোল ডিলে মানে হচ্ছে তোমার এখানে তুমি ভ্যালু দিবা স্ক্রোল ডিলেতে, ধরো তুমি ভ্যালু দিচ্ছ 5, আবার হয়তো কেউ ভ্যালু দিচ্ছে 10। এখানে যে ভ্যালুগুলো দিবা এই ভ্যালুগুলো স্ক্রোলিং এর একটা সময় বা মিলিসেকেন্ড মাপে একটা সময়কে সে নির্ধারণ করে স্ক্রোল ডিলে। তার মানে এখানে সময় যত তুমি বেশি দিবা তোমার স্ক্রোলিংটা তত বেশি ডিলে হবে, মানে লেট হবে। যত সংখ্যা বাড়বে তত এটা সময়টা বাড়বে, তত স্ক্রোলিংটা আস্তে আস্তে হবে স্ক্রোল ডিলেতে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করে যে স্ক্রোল ডিলে অ্যাট্রিবিউট দিয়ে তুমি কি চলমান লেখাটাকে দ্রুত করতেছো না আস্তে করতেছো, উত্তর হবে যে তুমি আস্তে করতেছো স্ক্রোল ডিলে দিয়ে, কারণ এটা দিয়ে টাইম বোঝাচ্ছে। আর স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে বোঝা যায় যে 1 মিলিসেকেন্ডে আবর্তনের যে পিক্সেলের সংখ্যাটা
সেটা বোঝা যায় স্ক্রল অ্যামাউন্ট, মানে কতটুকু দ্রুততার সাথে সে পিক্সেল গুলাকে অতিক্রম করবে, এই জিনিসটা নির্ধারণ করে স্ক্রল অ্যামাউন্ট। তার মানে এখানে আমি যত বেশি সংখ্যা দিব তত ওইটা দ্রুত হবে। তো স্ক্রল ডিলে আর স্ক্রল অ্যামাউন্ট দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি অ্যাট্রিবিউট, দুইটাকে সেম ভাবে কাজ করাইও না, তাইলে তোমার লেখাটা উল্টাপাল্টা হয়ে যাবে আর কি, জিনিসটা ঠিক হবে না। হয়তো তুমি ডিলে দিয়ে স্ক্রল ডিলে দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করো, নয়তো তুমি স্ক্রল অ্যামাউন্ট দিয়ে জিনিসটাকে কন্ট্রোল করো। তো সাধারণত স্ক্রল অ্যামাউন্ট দিয়ে আমরা কন্ট্রোল করে ফেলি, মার্কি ট্যাগের দ্রুততাটা যতটুকু দ্রুত চাইবা তুমি কন্ট্রোল করতে পারবা। হয়ে গেল, এই হচ্ছে আমাদের মার্কি ট্যাগের ব্যাপারগুলো। পরে নিচে আমরা যে অ্যাট্রিবিউট গুলো দেখতেছি এগুলো হচ্ছে যারা মোবাইলে ট্রাই করবা তারা এই ব্যাপারগুলো হয়তো বুঝবে না, জাস্ট আমি একটু দেখাই রাখি, আর এগুলো বেশি ইম্পর্টেন্ট হিসাবে মনে রাখতে হবে না। অন ক্লিক অ্যাট্রিবিউট, অন মাউস ওভার অ্যাট্রিবিউট, অন মাউস আউট অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলোকে বলা হয় ইভেন্ট অ্যাট্রিবিউট। মানে এগুলো অনেকটা জাভা স্ক্রিপ্টের কাজের অংশ। জাভা স্ক্রিপ্ট, তোমরা জাভা স্ক্রিপ্টের নাম শুনে থাকবা, যে ওয়েব ডেভেলপিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা জানি, আমরা প্রথমত HTML কে জানি, পরে আমরা CSS কে জানি, আর তার 3 নম্বর সঙ্গী নামই হচ্ছে কিন্তু জাভা স্ক্রিপ্ট, যেটা দিয়ে HTML আর CSS এর স্টাইলের পাশাপাশি আমার যদি কিছু ক্লায়েন্ট সাইড থেকে কিছু রেসপন্সিভ অ্যাক্টিভিটিস এর দরকার হয়, সেই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। ওই জাভা স্ক্রিপ্টের ইভেন্টের কিছু ইয়ার নাম, প্রপার্টিস এর নাম বা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এগুলা অন ক্লিক। মানে আমি কন্ট্রোল করতে চাচ্ছি যে এই যে আমার লেখাটা, এই লেখাটা আমার মাউসের ক্লিকের সাথে কি চলবে না থেমে যাবে, মাউসের কার্সর ওই লেখাটার উপরে ধরলে এটা কি চলবে না থেমে যাবে, মাউস সরিয়ে নিলে কি চলবে না থেমে যাবে, এই ব্যাপারগুলো কন্ট্রোল করা যায়। তো এই কন্ট্রোল করার জন্য ভ্যালুর নাম হচ্ছে কি, তুমি দিবা দিস ডট স্টপ, ফার্স্ট ব্র্যাকেটে এটা একটা ফাংশনের চিহ্ন, এটা একটা ফাংশন, স্টার্ট ফাংশন, স্টপ ফাংশন। তো আমি আপাতত লিখে রাখছি অন ক্লিকে দিস স্টপ, তার মানে আমি ক্লিক করার সাথে সাথে আমার চলমান একটা মার্কি থেমে যাওয়ার কথা, ঠিক আছে। আর আমি অন মাউস ওভার বলতেছি, মাউস কার্সর আনলেও থেমে যাওয়ার কথা, আবার মাউস সরিয়ে নিলে অন মাউস আউট, মানে মাউস সরিয়ে নিলে চলমান হয়ে যাবে। এইরকম 3টা ব্যাপার আমি দিয়ে রাখছি, তোমরা এবার অন্যান্য ভ্যালু দিয়ে দিও, ট্রাই করে দেখিও এটা কি হয় না হয়। তো আমার মার্কি আসতেছে, আসার পর আমি যখন এখান দিয়ে মাউসটা আনতেছি ওভারে, তার উপর দিয়ে যখন মাউসটা আনতেছি এটা সরে যাচ্ছে, মানে থেমে যাচ্ছে, পরে সরাই নিলে আবার চলতেছে। আবার আমি যদি ক্লিক করি, ক্লিক করলেও সে থেমে যাচ্ছে, আমি মাউস আনলেও থেমে যাচ্ছে, ক্লিক করলেও থেমে যাচ্ছে। এই দুইটা অ্যাক্টিভিটি আমি এখানে লিখছি বলেই হচ্ছে, আদারওয়াইজ এটা মাউসের সাথে এভাবে রেসপন্স করতো না। এটা এখানে লিখছি বলেই কাজটা হচ্ছে, না হলে মাউসের সাথে এই রেসপন্সটা আসতো না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মার্কি ট্যাগের কাজ কারবার। এই জায়গাটা এই অ্যাট্রিবিউট গুলা নিয়ে তোমরা লাস্টে কাজ করবা। আর লাস্টে একটা ওই যে ইমেজের মধ্যে যে ইউজ করছিলাম ভি স্পেস এইচ স্পেস, ওই রকম দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি। তোমরা খালি আমাকে দুইটার ফুল মিনিং বলো, তারপরে আমি টেবিলের কাজে চলে যাচ্ছি। ভি স্পেস এর ফুল মিনিং তোমাদের মনে থাকা উচিত, গত ক্লাসে ইমেজে আমরা করছিলাম, শুনছিলাম কথাটা। ছেলেরা, ভি স্পেস এর ফুল মিনিং কি, আর এইচ স্পেস এরই বা ফুল মিনিং কি? এনিওয়ান? ভুলে গেছি ম্যাম। ছি ছি ছি, কেমন দাদা ছেলে পেলে। ম্যাম এই হরিজন্টাল স্পেস আর স্পেস। ভেরি গুড, ভার্টিক্যাল স্পেস। হরাইজন্টাল স্পেস আর ভার্টিক্যাল স্পেস এর কাজ হচ্ছে একটা টেবিলে, মার্কিতে, ইমেজে, এই ধরনের কন্টেন্ট গুলাতে, মানে যে কন্টেন্ট গুলা ওয়েব পেজের একটা জায়গা নেয়, ওয়েব পেজের একটা জায়গা নেয়, এরকম টাইপের কন্টেন্ট গুলাতে আগে প্রিভিয়াস আমলে এইগুলার কন্টেন্ট গুলার আশেপাশে উপরে নিচে লম্ব বরাবর অথবা ডানে বামে অনুভূমিক বরাবর যদি জায়গা খালি রাখতে হতো, জায়গা খালি রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ পিক্সেল জায়গা খালি রাখার জন্য এটা ইউজ করা হতো ভি স্পেস আর এইচ স্পেস, যেটা HTML এর বর্তমান ভার্সনে কাজ করে না, তারপরও আমাদেরকে জেনে রাখতে হবে। তো চলে আসো এবার আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, নাম হচ্ছে টেবিল এলিমেন্ট। আমাদের প্রশ্নে, পরীক্ষার প্রশ্নে যদি কাজকর্ম আসে, কোনো প্রশ্ন আসে, সেই প্রশ্নের 80% সম্ভাবনা হচ্ছে টেবিল রিলেটেড থাকবে। ওই টেবিলের ভিতরে যাবতীয় কাজ কারবার দিয়ে তোমাদেরকে প্রশ্ন করবে। তো আমরা চলো আসি টেবল। আমরা এখন আমাদের HTML এর এই পেজে আমরা একটা টেবিল অ্যাড করব। এই অ্যাড করার জন্য আমি আমার মার্কের হাইটটা একটু কমাই দিই, না হলে আমার টেবিল অ্যাড করার জায়গাটা কমে যাবে।
তো এই টেবিল এলিমেন্ট দিয়ে সাধারণত একটা HTML এর ওয়েব পেজে তুমি ঘর ঘর করে বিভিন্ন বক্স বক্স করে তৈরি করতে পারবা। টেবিল মানে তো বুঝো নির্দিষ্ট সংখ্যক রো থাকে, নির্দিষ্ট সংখ্যক কলাম থাকে, ওটাকে আমরা আপাতত টেবিল বলি। তো তাইলে চলো টেবিল অ্যাড করতে গেলে আমাদের প্রথম কি লাগে? টেবিলের যে কোনো কাজ করতে আমাদের অনেক সিএসএস প্রপার্টিজ আছে, অনেক মডার্ন কাজ আছে, কিন্তু আমরা আজকে ফার্স্ট ক্লাস করতেছি টেবিলের বিধায় আমরা পুরনো প্রিভিয়াস ভার্সনে যে ট্যাগ আর অ্যাট্রিবিউট গুলো ইউজ হইতো আমরা সেগুলো দিয়ে স্টার্ট করব, পরে ওগুলোতে আমরা সিএসএস এর অন্য প্রপার্টিজ যোগ করব। ঠিক আছে? তো আমি একদম আগের হিসাবে টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিলাম, নাম হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট দিলাম 1। সাধারণত টেবিল ট্যাগের এই অ্যাট্রিবিউটটার ডিফল্ট ভ্যালু 0 থাকে, তো আমি ওই 0 চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি বর্ডার, তাই আমি একটা 1 পিক্সেলের বর্ডার ফিক্স করে দিলাম। এরপরে টেবিল, যেহেতু টেবিলের হাইট আর ওয়াইডটা একটা বড় ব্যাপার, এই হাইট আর ওয়াইড অ্যাট্রিবিউটটাও বর্তমানে ইউজ হয় না, যেটা সিএসএস প্রপার্টিজ দিয়ে ইউজ করাটা উচিত। তো এটাও আমি আপাতত মান্দাতা আমলেরটা দিয়ে করতেছি, দেখি কেমন কাজ করে। ওয়াইড অ্যাট্রিবিউট দিচ্ছি। পরীক্ষার খাতায় লেখার সময় তুমি ওই যে আমি বরাবর যেটা বলছি, আগের নিয়ম পরের নিয়ম, প্রপার্টিজ দিয়ে লিখো, আগের ভার্সনের গুলা দিয়ে লেখো, কোনো সমস্যা নাই। পরীক্ষার খাতার ক্ষেত্রে এগুলো কোনো প্রবলেম করবে না। হাইট দিলাম 400, ওয়াইড দিলাম 600। টেবিলের একটা টাইটেল নির্ধারণ করে দেওয়া যায়, টেবিলের অ্যালাইনমেন্ট নির্ধারণ করে দেওয়া যায়। টেবিলের অ্যালাইনমেন্ট নির্ধারণ করে দেওয়ার জন্য আগে অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ হইতো। এটা কিন্তু ইমেজ ট্যাগে কাজ করে না অ্যালাইনটা, কিন্তু টেবিলের এইখানে এটা কাজ করে। এইটার মান লেফট, সেন্টার বা রাইট দিতে পারবা, লেফট, সেন্টার বা রাইট দিতে পারবা। তো লেফট দেওয়া না দেওয়া একই কথা, এটা ডিফল্ট লেফটে থাকে, তো আমার সেন্টার বা রাইটে দিতে চাইলে আমি ওটা দিব। তো আমি আপাতত সেন্টারে দিলাম। আপাতত এইগুলো দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। 17, 18, 19 নম্বরে যে কাজগুলো হচ্ছে দেখা যাচ্ছে? ঠিক মতো দেখতেছো? জানাও ছেলেপেলেরা। এরপরে আমি টেবিলের ভিতর একটা প্রথম এলিমেন্ট অ্যাড করি। এলিমেন্টের নাম হচ্ছে ক্যাপশন এলিমেন্ট। এলিমেন্টের নাম হচ্ছে ক্যাপশন। যেহেতু আমরা টেবিল অ্যাড করছি, ওই টেবিলের একটা নাম দেওয়া উচিত, ওই নামটা আমরা ক্যাপশন এলিমেন্টে লিখতে পারি, ক্যাপশন ট্যাগের মধ্যে লিখতে পারি। তো কি নাম দিচ্ছি? সো ধরো আমি আমার টেবিলের নাম দিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন। টেবিলের উপরে টপে মাঝখান বরাবর এই লেখাটা দেখা যাওয়ার কথা, নাম হচ্ছে ক্যাপশন। ঠিক আছে? সরি, ক্যাপশনের মধ্যে আমি লিখতেছি স্টুডেন্ট ইনফরমেশন। তুমি এবার যেটা লিখবা সেই লেখাটাই দেখা যাবে, এইরকম একটা ঘটনা ঘটবে। তো আপাতত আমার টেবিলে কিছু অ্যাড হয় নাই, জাস্ট ইয়াটা অ্যাড হয়েছে, হাইট ওয়াইটের হিসেবে বর্ডারটা আসছে আর উপর দিয়ে স্টুডেন্ট ইনফরমেশন লেখাটা দেখা যাচ্ছে। আর যেহেতু লেখাটা মনে হচ্ছে বেশ ছোট আকারে আসছে, তো আমি আমার লেখাগুলোকে ঠিক করার জন্য ওই হেড এর ভিতরে, ওখানে যেখানে আমার হেড এলিমেন্টে আমার প্রপার্টিজ গুলো অ্যাড করা আছে, সেখানে টেবিলের ভিতরে আগে পিক্সেলের অংশটা ঠিক করে আসি, ফন্ট সাইজের অংশটা ঠিক করে আসি, দেখি ফন্ট গুলা কিছুটা বড় আকারে দেখা যাওয়ার মতো আসে কিনা। ফন্ট সাইজ ওকে। এরপরে হচ্ছে আমার ক্যাপশন। ক্যাপশনের পর এরপরে আমার টেবিলের রো আর কলাম গুলা অ্যাড করার দিকে মনোযোগ দিতে হবে। তো যখনই টেবিলে কোনো রো অ্যাড করতে যাবা, তোমার এই এলিমেন্টটা লাগবে, নাম হচ্ছে টিআর, টেবিল রো, টিআর। আর টিআর দেওয়ার মানে তুমি তখন তোমার টেবিলের একটা রো নির্ধারণ করছো। এবার ওই রো এর ভিতরে রো মানে কি? টেবিলের লম্বালম্বি অংশগুলো নাকি অনুভূমিক অংশগুলো? টেবিল নিয়ে তোমাদের আইডিয়া কেমন একটু জিজ্ঞেস করি। রো বলতে আমরা কোন অংশগুলোকে বুঝি? লম্বা অংশগুলোকে না অনুভূমিক অংশগুলোকে? টেবিলের কোন অংশগুলোকে? অনুভূমিক। অনুভূমিক, থ্যাংক ইউ। তো একটা অনুভূমিক লাইন, ওইটা কয়টা ঘরে ভাগ হচ্ছে, ওই ঘরগুলোকে বলা হয় সাধারণত সেল, টেবিলের সেল বা ঘর বা কলাম। এখন ওই একটা রো এর ভিতরে কয়টা কলাম অ্যাড করতেছো সেটাও বলে দিতে হয়। তো সেটা বলে দেওয়ার জন্য আমাদের এলিমেন্ট হিসেবে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে টিএইচ আর একটা হচ্ছে টিডি। তো প্রথমত আমি টিএইচ লিখতেছি। টিএইচ মানে টেবল হেডিং বা টেবিল হেডলাইন নির্ধারণ করার জন্য আমাদের এই এলিমেন্টটা ইউজ হয়, টেবল হেডিং বা টিএইচ। টিএইচ ট্যাগের ভিতরে আমি কয়বার টিএইচ লিখতেছি খেয়াল করো। তুমি যতগুলো টিএইচ লিখবা তোমার ওই টেবিলে ততগুলো কলাম ক্রিয়েট হবে।
তো আইডি, নাম আর গ্রুপ বলে আমি 3টা কলাম রেডি করলাম। 3টা কলামকে আলাদা আলাদা 3টা টিএইচ এ লিখতে হবে, একটার মধ্যে লিখে দিলে ওইটা হবে না। যতগুলো টিএইচ ক্রিয়েট করবা ততগুলো কলাম বা ততগুলো সেল তৈরি হবে। তো আপাতত আমার টেবিলের 1 নাম্বার রো তৈরি হয়ে যাওয়ার কথা। 1 নাম্বার রো তৈরি হয়ে গেলে টিআর ট্যাগটা ক্লোজ করে দিবা। তারপরে আউটপুটে গিয়ে দেখি যে এখানে কি এখন 3টা ঘর তৈরি হয়েছে কিনা। 3টা ঘর তৈরি হয়েছে, আইডি, নাম, গ্রুপ। আর আমি টেবিল হেডলাইন বা টেবিল হেডিং ট্যাগ ইউজ করাতে আমার লেখাগুলা বোল্ড হয়ে আসছে। এমনিতে নরমালি হলে কিন্তু এটা বোল্ড হয়ে আসতো না, হেডিং দেওয়াতেই এটা বোল্ড হয়েছে। আর লেখাগুলোর অ্যালাইনমেন্ট মাঝখানে দেখা যাচ্ছে, আইডি, নেম, গ্রুপ লেখাগুলোর অ্যালাইনমেন্ট মাঝখানে দেখা যাচ্ছে। এটাও হেডিং দেওয়ার কারণেই সম্ভব হয়েছে। ঠিক আছে, এখন আরেকটা ব্যাপার, এই যে আমার টেবিলের চারপাশের বর্ডারটা কেমন জানি, এটা আমাদের অনেক সময় অনেকে ভালো নাও লাগতে পারে, কেমন জানি ডাবল ডাবল হয়ে আছে, মনে হচ্ছে বর্ডারটা ডাবল হয়ে আছে, মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে। এই যে তুমি এখানে 3টা সেল তৈরি করছো, এই 3টা সেলের যে বর্ডার গুলো তাদের মধ্যে একটা স্পেস রয়ে গেছে। এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়, এই স্পেস গুলোকে বাদ দেওয়া যায়, বর্ডারটাকে এক এক দাগে করা যায়, মানে এক রকমে করা যায়। ওই এক রকমে করার জন্য আবার 2টা উপায় আছে, অ্যাট্রিবিউটও আছে, সিএসএস প্রপার্টিসও আছে। তো অ্যাট্রিবিউট যেটা আছে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে এরকম সেল স্পেসিং। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং বলতে আমরা বুঝি যে আমাদের সেলের মধ্যকার যে দূরত্বটা, আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে যে দূরত্বটা, ওই দূরত্বটাকে আমি নাই করে দিতে পারি। নাই মানে 0, সেল স্পেসিং 0। সেল স্পেসিং 0 করে দিলে আমার এই দাগের অংশগুলো চলে যাওয়ার কথা। সেল স্পেসিং 0, বর্ডারের চারপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলা চলে গেছে। এই হচ্ছে আমাদের সেল স্পেসিং এর কাজ। তুমি এবার সেল স্পেসিং এ 0-র পরিবর্তে, এটার এমনি ডিফল্ট ভ্যালু হচ্ছে 1, সেল স্পেসিং অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 1, সেজন্যই ওরা ওখানে স্পেস দেখাচ্ছিল প্রথমে। এখন আমি 0 করে দেওয়াতে চলে গেছে। তুমি যদি আরো বেশি বেশি স্পেস চাও সেক্ষেত্রে 2, 3, 4 পিক্সেল এরকম করে ভ্যালু দিতে পারো। আর আরেকটা সিএসএস প্রপার্টিস আছে, নাম হচ্ছে বর্ডার কলাপস। সিএসএস প্রপার্টিস আছে, নাম হচ্ছে বর্ডার কলাপস। দেখো বর্ডার কলাপস বলে একটা অপশন আসবে, আমি তোমাদেরকে দেখাই। এই যে বর্ডার কলাপস, এখানে কলাপস শব্দটা লিখে দিলে ভ্যালু হিসেবে, কলাপস শব্দটা লিখে দিলেও তোমার এই কাজটা হয়ে যায়। এইমাত্র আমি যেটা করছি সেটা এটা লিখে দিলেও হয়ে যায়। তো দুইটার কাজই সেম। তো আমরা পুরোনো আমলে এই অ্যাট্রিবিউটটা দিয়ে করতাম, আর এখন আমরা এটা দিয়ে করি, সিএসএস প্রপার্টিসটা দিয়ে করি। যাই হোক, এরপর আমার টেবিলে এখন 3টা কলাম অ্যাড হয়েছে। এইরকম আরো কয়েকটা, আরো 2টা রো আমি অ্যাড করে ফেলি কপি পেস্ট করে, বাকি তারপরে ওদের অন্যান্য কাজগুলো দেখি। এরপর আমি 2 নাম্বার রো অ্যাড করলাম। 2 নাম্বার রোতে আমি আর ওদেরকে হেডলাইন হিসেবে রাখতে চাচ্ছি না, আমি ওদেরকে নর্মাল ডেটা আকারে দেখাইতে চাচ্ছি। তো এই জন্য আমি 25 নাম্বার লাইনের দিকে খেয়াল করো, যারা আগের লাইনে টিএইচ আকারে ছিল তাদেরকে এখন আমি টিডি বানাই ফেলতেছি। আর টিডি এলিমেন্টাল মিনিং হচ্ছে টেবিল ডেটা, টেবিলের জাস্ট নর্মাল ডেটা গুলা, যে টেবিলে তুমি যে লেখালেখি গুলো রাখবা সেই লেখালেখি গুলো। তো লিখলাম টিডি টিডি টিডি। তো টেবিল ডেটা রাখার পরে ওখানকার এলিমেন্ট গুলোর নাম যদি চেঞ্জ করি, এবারে আইডি ধরো 100, নাম ধরো কি বাবলু ইত্যাদি, নেম ধরো, গ্রুপ হচ্ছে সায়েন্স ইত্যাদি ইত্যাদি, এরকম এবার যা লেখালেখি করবা লেখালেখি গুলো লেখালেখির হিসাবে আসবে সায়েন্স। আমার এখন 2টা কলাম হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, দেখো যে ঘটনাটা একটু বিশেষভাবে খেয়াল করতে বলতেছি সেটা হচ্ছে হেডলাইনের ডেটাগুলো যেভাবে দেখা গেছিল অ্যালাইনমেন্ট মাঝখানে হয়ে গাঢ় হয়ে, সেইটা নিচের গুলোর মধ্যে দেখা যাচ্ছে না, কারণ নিচের গুলাতে আমি টিএইচ এলিমেন্ট ইউজ করি নাই, নিচের গুলাতে আমি টেবিল ডেটা ইউজ করছি। আর এটা নরমালি আসছে, নরমালি আমাদের অ্যালাইনমেন্টটা লেফট সাইডে হয়, টেবিলের সেলের মধ্যে কোনো লেখালেখি করলে ওইটার অ্যালাইনমেন্টটা লেফট সাইডে হয়, আর এটার লেখা গাঢ় হয়ে আসে না। এইভাবে আমি আরেকটা খালি রো অ্যাড করি, আরেকটা রো। ওকে, এখন তাহলে মানে বেসিক যে ট্যাগ গুলো তোমার লাগতেছে সেগুলো একটা একটা করে খেয়াল করো। প্রথমে আমাদের টেবিল ট্যাগ লাগতেছে টেবিল অ্যাড করার জন্য। টেবিল ট্যাগে আমাদের যাবতীয় কিছু অ্যাট্রিবিউট লাগতেছে, বর্ডার, একদম বেসিক যে অ্যাট্রিবিউট গুলো তারা হচ্ছে এগুলা, বর্ডার, হাইট, ওয়াইড, অ্যালাইনমেন্টের কাজ। তোমার টেবিল ওয়েব পেজের কোথাও আমার টেবিলটা কিন্তু মাঝখানে অ্যালাইন হয়েছে, খেয়াল করে দেখবা। অ্যালাইনমেন্ট, সেন্টার, সেল স্পেসিং দিয়ে আমি
সেলের দূরত্বগুলোকে কলাপস করছি, বর্ডারটাকে কলাপস করছি। এছাড়া আরো কিছু অ্যাট্রিবিউট আছে, টাইটেল অ্যাট্রিবিউট আছে। টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইমেজের মধ্যে একটা ঘটনা করছিলাম, সেই ঘটনাটা টেবিলের ক্ষেত্রেও হবে। বলেন কি ঘটনা হবে, কার মনে আছে? আমি টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে স্টুডেন্ট লিখছি, কি ঘটনা ঘটবে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছি, বলো তো। না আমরা এক একটা ম্যাম যাবো কি করবা? একটা ম্যাম ওইখানে যাবো কিন্তু টাইটেল ইকুয়াল টু স্টুডেন্ট লেখাতে ওই টেবিলে কি হবে, ওই টেবিলের একটা টাইটেল তৈরি হবে। উল্টা জি পাল্টা ম্যাম কথা টাইটেল ধরে যেখানে ম্যাম আমাদের ম্যাম নামটা থাকবে ই ই ই ই ই ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিলাম। বলবা যে টাইটেল অ্যাট্রিবিউটের কারণে টাইটেলের যে নামটা লেখা হয়েছে, যে টাইটেলটা লেখা হয়েছে, আমাদের মাউসের কার্সরটা যখন আমি আনবো আমার ওই টেবিলে ওই লেখাটা দেখা যাবে, যেটা আমি এখন লিখছি। টাইটেল স্টুডেন্ট দেখা যাচ্ছে, মাউসের কার্সর আনার পর ওটা একটা টাইটেল প্রদর্শিত হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়েছে বিজি কালার দিয়ে। তো আমার টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার নির্ধারণ করা আর টাইটেল দিয়ে আরো বহু কাজ। আর এই যে অ্যালাইনের কাজটা আছে না, এই অ্যালাইনের কাজটা জি ম্যাম ফ্লোট বলে যে, হ্যাঁ বলো কিছু না বলবা? অ্যালাইনের কাজটা ম্যাম না না আচ্ছা, তো অ্যালাইনের কাজটা সিএসএস প্রপার্টিজ দিয়েও রিপ্লেস করা যায়। সেই প্রপার্টিজটা হচ্ছে ফ্লোট প্রপার্টিজ, যেটা ইমেজেও দেখছিলা। ইমেজের মধ্যে দেখছিলা যে স্টাইল ইকুয়াল টু ফ্লোট, লেফট রাইট, তো ওইটা দিয়েও এখানে করা যাবে। তবে অ্যালাইন অ্যাট্রিবিউটটাই যেহেতু এখানে কাজ করতেছে, তাইলে আমরা অ্যালাইন দিয়ে কাজটা সারাই দিতে পারি। সেন্টারও চলে আসতেছে, লেফটও চলে আসতেছে, রাইটও চলে আসতেছে, এর কাজটা আমরা এটা দিয়ে করে ফেলতে পারতেছি। ওকে, তারপরে আমাদের বেসিক এলিমেন্ট হচ্ছে ক্যাপশন, তারপরে বেসিক এলিমেন্ট হচ্ছে টিআর। টিআর মানে টেবিল রো। আমি আমার টেবিলে 3টা রো এখন পর্যন্ত অ্যাড করছি, 3টা রো এখন পর্যন্ত অ্যাড করছি। 3টা রো এর জন্য আমাকে 3বার টিআর লিখতে হয়েছে। আর প্রত্যেকটা টিআর এর ভিতরে আমি যতগুলো সেল অ্যাড করতে চাচ্ছি ওই সেলগুলোর নাম লেখা হয়েছে, একটা সেল, 2টা সেল, 3টা সেল। তারপরে 2 নাম্বার রোতেও একই রকম 3টা সেল, 3 নাম্বার রোতেও একই রকম 3টা সেল। তবে এক্ষেত্রেও কিন্তু আছে যে এই যে প্রত্যেকটা রোতে সমান সংখ্যক সেল দেখা যাচ্ছে, এটাকে কিন্তু কন্ট্রোল করা যায়, এটাকেও কিন্তু মানে মডিফাই করা যায়, মানে কম বেশি করা যায়। যে তুমি 1 নাম্বার রোতে ধরো একটা সেল বানাইলা, 2 নাম্বার রোতে 2টা বানাইলা, 3 নাম্বার রোতে 3টা বানাইলা, এভাবেও কন্ট্রোল করা যায়। ওই ক্ষেত্রে আমাদের রো স্প্যান, কোল স্প্যান বলে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা ওগুলা দেখবো নেক্সট ক্লাসে। আজকে আরো কিছু কাহিনী দেখি, সেটা হচ্ছে এই যে আমার লেখাগুলা, এই যে আমার 100 সায়েন্স, এই লেখাগুলা যে লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, ওইটার আমি সেন্টার করতে চাই। আমার এই লেখাগুলোকেও আমি মাঝখানে আনতে চাই, যেটা সিএসএস প্রপার্টিজ দিয়ে ডিরেক্টলি করা যায়। তবে আজকে আমরা মানদাতা আমলেরটা দেখি। আমরা মানদাতা আমলে এই টিআর বা প্রিভিয়াস ভার্সনে টিআর এর মধ্যে এই অ্যাট্রিবিউটটা ইউজ করে লেখাগুলোকে অ্যালাইনে আনতাম। তো টিআর এর মধ্যে কি অ্যালাইন ইউজ করব? আমি চাচ্ছি যে আমার রোতে যত এলিমেন্ট আছে তারা সবাই সেন্টারে থাকুক, তো সেই হিসাবে আমি টিআর এর মধ্যে অ্যালাইনমেন্ট নির্ধারণ করে দিচ্ছি সেন্টার। আবার একটা নির্দিষ্ট টিআর এ তুমি নির্দিষ্ট বিজি কালারও ইউজ করতে পারবা। মানে ধরো তুমি চাচ্ছ যে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ওকে, এবার টিআর এর মধ্যে যদি একটা নির্দিষ্ট বিজি কালার অ্যাড করতে চাও, সাপোজ এটার কালারটা আমি একটু চেঞ্জ করতে চাই, দেখি চেঞ্জ হয় কিনা, নাকি ওইটা টেবিলের কালারই থাকে, সেটা একটা দেখার বিষয়। তো 1 নাম্বার টিআর এর ভিতরে, আচ্ছা 1 নাম্বার টিআর এর মধ্যে কষ্ট করে করে কেন অ্যাড করতেছি, 1 নাম্বার এটা তো সেন্টারেই আছে, দুঃখিত, আমি যে 1 নাম্বার টিআর এ করতেছি সেটা আমি খেয়াল করি নাই, 2 নাম্বার টিআর এ করি। 1 নাম্বার টিআর এর লেখা এমনিতেই অ্যালাইনে আছে, তো সেটারে আমি আর অ্যালাইনে আনার দরকার নাই। আমি 2 নাম্বার টিআর এর মধ্যে অ্যাট্রিবিউট গুলো লিখলাম, টিআর টেবিল রো। টেবিল রো এর মধ্যে এই দুইটা কাজ করার পরে দেখা যাক কিছু হয়েছে কিনা। খেয়াল করো লেখাগুলো মাঝখানেও আসছে আর 2 নাম্বার রো এর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়েছে। এভাবে আমরা আবার ভিন্ন ভিন্ন রোতে ভিন্ন ভিন্ন টিআরে ভিন্ন ভিন্ন ডিজাইন করতে পারবো। ওকে, এরপরে আজকে আর যে কাজটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এলিমেন্ট নাম হচ্ছে কোল গ্রুপ। ভিন্ন ভিন্ন রোতে ডিজাইন করতে পারছি। দেখো এইমাত্র আমি তোমাদেরকে রোতে একটা ডিজাইন করে দেখাইলাম, 2 নাম্বার রোতে আলাদা ডিজাইন। এখানে তুমি এবার যে কোনো ডিজাইন 2 নাম্বার রো এর জন্য অ্যাড করতে পারো। তো তুমি যদি চাও যে আমি রো বরাবর ডিজাইন করব না, আমি কলাম বরাবর ডিজাইন করব, সেটা কি করার অপশন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাও করার অপশন আছে। আর সেটা করার জন্য আমাদের একটা এলিমেন্ট আছে, এলিমেন্টের নাম হচ্ছে কোল গ্রুপ। ওকে, এই এলিমেন্টটার নাম জেনে নাও লাস্ট হিসাবে, এটা হচ্ছে কোল গ্রুপ। কোল গ্রুপে হয় কি, আমরা যখন কোল গ্রুপ এলিমেন্ট ইউজ করি তখন ওইটার ভিতরে আমাদের যদি
নির্দিষ্ট যে আমার টেবিলে যতগুলো কলাম আছে ওই কলামগুলোর মধ্যে আমি আলাদা আলাদা ডিজাইন করতে পারি। ওই প্রত্যেকটা কলামে আলাদা ডিজাইন করার জন্য এলিমেন্টের নাম হচ্ছে কোল এলিমেন্ট। কোল গ্রুপের ভিতরে কোল এলিমেন্ট, ঠিক আছে? দোনোটাই কিন্তু ট্যাগ। কোল গ্রুপ ট্যাগের ভিতরে কোল বলে আরেকটা ট্যাগ, এগুলো সব একসাথে কোল গ্রুপ এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। তো ধরো আমি চাই যে আমার যে 3টা কলাম, আমার টেবিলে কিন্তু 3টা কলাম আছে, আশা করি বুঝছো তোমরা কলামের মিনিং। তো আমি চাই আমার প্রথম 2টা কলামে একটা ডিজাইন হোক। তো প্রথম 2টা কলামে ডিজাইন হোক সেটা চাচ্ছি, তাই আমি কোলের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। দেখো অ্যাট্রিবিউট হচ্ছে স্প্যান, আর স্প্যান অ্যাট্রিবিউটের মধ্যে যদি তুমি 2 লিখে দাও তাহলে তুমি যে যে কলামের উপর ডিজাইন করতেছো তোমার প্রথম 2টা কলামের উপরে ওই সেম ডিজাইনটা হবে, ঠিক আছে? স্প্যান ইকুয়াল টু 2 মানে হচ্ছে তোমার প্রথম 2টা কলামের উপর একটা ডিজাইন অ্যাপ্লাই হবে। তো আপাতত আমি বিজি কালার দিয়ে জিনিসটা বুঝাই। আমি কলামের বিজি কালারটা অ্যাড করে দেখি। বিজি কালার অন্য একটা কালার দিয়ে দিই, কি দিতাম? যাই হোক, আমার প্রথম 2টা কলামের উপরে আমি জাস্ট একটা কালার অ্যাপ্লাই করছি, দেখা যাক এই কালারটা কাজ করে কিনা। কোল ট্যাগটা অফ করলাম। প্রথম 2টা কলামের দিকে তাকাও, প্রথম 2টা কলামে একটা জিনিস অ্যাপ্লাই হচ্ছে। আবার তোমার যেহেতু তুমি ডিরেক্টলি রো এর উপরে একটা জিনিস অ্যাপ্লাই করছিলা, তাই ওই রো এর ব্যাপারটা ওরা চেঞ্জ করে নাই। টিআর এর ভিতরেও যেহেতু প্রপার্টিস আছে, কালার আছে, ওই টিআর এর অংশটাকেও রাখছে। আবার প্রথম 2টা কলামের উপরেও একটা প্রপার্টিস অ্যাড করছে, একটা ঘটনা অ্যাড করছে, একটা ডিজাইন অ্যাড করছে। এইভাবে আমরা চাইলে রো বরাবরও ডিজাইন করতে পারি, কলাম বরাবরও ডিজাইন করতে পারি। তাই তোমার যদি কলাম বরাবর ডিজাইন করতে ইচ্ছা করে তুমি শুধু কোল গ্রুপ অংশটা করবা, তখন টিআর এর মধ্যে আলাদা আলাদা ডিজাইন করিও না। এক্ষেত্রে দেখতেছো যে কন্ট্রাডিক্টরি হয়ে গেছে জিনিসটা। অথবা চাইলে তুমি ডিজাইন করতেও পারো, এটা এবার আমাদের ডেভেলপারদের সৃজনশীলতার উপরে, যে যেভাবে জিনিসটা করতে পছন্দ করে। এবার ছেলেরা আমাকে একটা কথা বলো ক্লাসের লাস্টে, এইবার আমি প্রথম 2টা কলামের উপর তো ডিজাইন করলাম, ম্যাম এবার পরের ক্লাসে লিংক দিয়ে দিছেন। দিয়ে দিছে? আচ্ছা সরি, আমি শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট। এরপরে যদি আমি আরেকটা কলামেও জিনিসটা করতে চাই তাহলে আমাকে এখানে আরেকটা কোড লিখতে হবে। ওকে, ছেড়ে দিচ্ছি তোমাদেরকে, যেহেতু পরের ক্লাসে লিংক দিছে। এই হচ্ছে আমাদের কাজ কারবারগুলো মনে রাখবা, আমি এসএস দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে আমরা টেবিলের আরো অন্যান্য হায়ার যে প্রপার্টিস গুলো, সেই প্রপার্টিস গুলো অ্যাপ্লাই করে টেবিলের কাজকর্মগুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকিও। এসএসটা দিয়ে দিও মনে করে। ইফতি, একটু ক্লাসে জয়েন হওয়ার আগে আমাকে এসএসটা এখন দিয়ে দিও, তোমাদের এগুলো অ্যাড করতে হবে একটু। আল্লাহ হাফেজ, ভালো থাকিও সবাই। আসসালামু আলাইকুম। টাটা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।